আমরা প্রথমে আপনার কাছে প্রশ্ন যে ৪৩ বছর ধরে আপনি বাংলাদেশ টেলিভিশনে মাঠে মানুষ উপস্থাপনা করেছেন, পরিচালনা করেছেন, রিপোর্টিং করেছেন, সারা দেশের মানুষের কাছে গিয়েছেন, কৃষকের কাছে গিয়েছেন। আমার কোশ্চেন হচ্ছে, কি করার ইচ্ছা ছিল, কি করতে পারেন নাই ৪৩ বছরে? ধন্যবাদ বায়েজিদ মোড়ল আমাকে নিয়ে এই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এ কথা ঠিক যে ৪৩ বছর ধরেই তো অনুষ্ঠানটা করেছি বা করছি, এখনো বিভিন্ন পর্যায়ে যুক্ত আছি। কি করতে পেরেছি সেটি বলাও খুব কঠিন, কি করতে পারি নাই এটা বলাও খুব কঠিন। তার কারণটা হচ্ছে কৃষি এমন একটা ব্যাপক বিষয়, এই ব্যাপক বিষয়ের মধ্যে অসংখ্য উপাদান রয়েছে করার কিংবা না করার, ঠিক আছে। আর একটা জিনিসকে আমি নিজেকে উপস্থাপক হিসেবে বা সঞ্চালক হিসেবে মনে করেছি নিজে একজন ঘটক মাত্র। কাজ করবেন বিজ্ঞানীরা, কাজ করবেন সম্প্রসারণ কর্মীরা, উপকার নেবেন কৃষকরা, বা কাজ করবেন কৃষকরা, তাদের সাথে সম্প্রসারণ কর্মী বিজ্ঞানীদের সেতু বন্ধন তৈরি হবে, সেটাই ছিল মূল কাজ। আমি যেহেতু জাতীয় গণমাধ্যমে কাজ করেছি, অর্থাৎ বাংলাদেশ টেলিভিশন আপনারা জানেন যে সরকারি প্রচার মাধ্যম, স্বাভাবিকভাবেই আমার কাজটাও কিন্তু এই সেতু বন্ধন তৈরি করার ক্ষেত্রেই সবচেয়ে বড় ভূমিকা রাখার চেষ্টা করেছে। এটা হচ্ছে মূল কথা। কারণটা হচ্ছে কি যে বাংলাদেশ টেলিভিশন কখনোই কৃষি ও কৃষককে নিয়ে মানে এটাকে যে একটা বাণিজ্যিক পণ্য হিসাবে কে ক্যালকুলেট করে সেটা তারা করে নাই, বরং সরকারের যে নীতি বা সরকারের যে পদ্ধতি বা সরকারের যে দৃষ্টিভঙ্গি সেগুলোকেই ট্রান্সলেট করার চেষ্টা করেছে অনুষ্ঠানের মধ্য দিয়ে। যদিও অনেক কাজের ক্ষেত্রে অনেক রকমের বিতর্ক আছে, অনেক কাজ সরকারের আছে যেগুলো নিয়ে আমি ব্যক্তিগতভাবে অপছন্দের, আমি সেগুলোকে খুব সুন্দরভাবে অ্যাভয়েড করেছি। আমি সেগুলো নিয়ে প্রোগ্রামও করি নাই, প্রোগ্রামগুলোকে মানে যেটা আমি বিশ্বাস করি না সেটিকে নিয়ে আমি কাজ করি নাই। এটা হচ্ছে আমার নিজের একটা জায়গা, সন্তুষ্টির জায়গা। করেছি অনেক রকম, যে কৃষকের মাঠে গিয়েছি, তাদের প্রবলেমগুলোকে তুলে আনার চেষ্টা করেছি, বিজ্ঞানীদের উদ্ভাবনা সেগুলোকে নিয়ে কৃষকের মাঠে যাওয়া এবং সেখানে কৃষকরা কি দেখছে না দেখছে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছি। তবে আপনি যে কথাটা বলেছেন যে কি করতে পারি নাই, এটা যদি একটা প্রশ্ন করেন আসলে অনেক কিছু করা যায়নি। করা যায় নাই কেন কি, যে একজন কৃষকের প্রয়োজনটা কোথায়? একজন কৃষকের প্রয়োজন হচ্ছে তার প্রযুক্তি, তার ক্যাপিটাল, তার পণ্যের উপযুক্ত মূল্য পাওয়া। আমরা কি এগুলোকে নিয়ে ঠিক মতো কাজ করতে পেরেছি? কেউই পারিনি। কারণ আমরা হয়তো কথা বলতে পেরেছি কিন্তু কৃষকের সমস্যার কিন্তু কোনো সমাধান হয়নি। সরকারি প্রচার মাধ্যমে কাজ করি বলে সরকারের যে সমস্ত সীমাবদ্ধতা বা যে দৃষ্টিভঙ্গিগুলোর প্রতি আমাদের নিজেদেরও বিশ্বাস নাই বা আমরা নিজেরাও মনে করি যে কাজটা সঠিক হচ্ছে না, সেগুলোকে নিয়েও খুব বেশি কথা বলা যায়নি। আমি একবার একটা ছোট্ট উদাহরণ দিই। তখন এরশাদের আমল, আমি একটা ছোট্ট রিপোর্ট করেছিলাম। রিপোর্টটা ছিল কৃষি ঋণ সংক্রান্ত। একটি স্টাডি ছিল, যে স্টাডি করেছিল বাংলাদেশ ব্যাংকের সাথে যুক্ত, কৃষি ব্যাংকের সাথে যুক্ত যারা এক্সপার্ট তারাই, এবং তারা বলেছিলেন যে বাংলাদেশে কৃষক ঋণ পায়, মানে দেখানো হয়েছে যে একজন উপজেলা চেয়ারম্যান তিনি ঋণ পাচ্ছেন 20,000 টাকা, একজন কৃষক ঋণ পাচ্ছে 100 টাকা। তার মানেটা হয়েছে কি যে ঋণ প্রদানের ক্ষেত্রে যে বিধিমালা এবং নীতিমালাটা আছে সেখানে সাধারণ কৃষক বেনিফিট পাচ্ছে না। আমি একটা রিপোর্ট তৈরি করে ফেললাম, এবং সেই রিপোর্ট তৈরি করার পর আনোয়ার জাহিদ তখন হচ্ছেন এরশাদের আমলের তথ্যমন্ত্রী, তিনি টেলিভিশন কর্তৃপক্ষকে নির্দেশ দিলেন যে উপজেলা চেয়ারম্যানদেরকে ছোট করার জন্য রিপোর্ট করা হয়েছে, তোমরা রিপোর্টটা খুঁজে দেখো এটা কে করলো। খালেদা ফাহমি ছিলেন তখন টেলিভিশনের ডিডিজি, তিনি এনকোয়ারি কমিটি করলেন, বিভিন্ন জনের কাছ থেকে তথ্য সংগ্রহ করে নিয়ে গেল। তারপরে মঞ্জুরুল করিম ছিলেন সেই মুহূর্তে সম্ভবত মহাপরিচালক বা তথ্য সচিব, আমার ঠিক মনে নাই। আমি যখন গেলাম তখন আমাকে খালি বললো যে সব কথা বলার দরকারটা কি। তার মানে হচ্ছে সরকার চায় না যে ত্রুটিপূর্ণ যে সিদ্ধান্ত কাজগুলো আছে সেগুলো যাতে আমরা না বলি। এখন বলতে পারবো না এটা যেমন সত্যি কথা, আবার এ কথাও ঠিক যে বলা যায় না এটাও কিন্তু সত্যি কথা। আমরা এই জায়গাগুলোকে অ্যাভয়েড করে গেছি, আসলে এটা করা যায়নি। কৃষকের সত্যিকার অধিকারের জায়গা থেকে যে কাজগুলো করার দরকার ছিল সে কাজগুলো টেলিভিশনের কারণে, বাংলাদেশ টেলিভিশন জাতীয় প্রচার মাধ্যম হওয়ার কারণে আমরা করতে পারিনি, এটা কিন্তু সত্যি কথা। তাহলে কি আমরা দালালি করেছি ব্যাপারটা যদি এরকম মনে করতে পারে? না, যেটা আমার কাছে মনে হয়েছে কাজটা সঠিক না, আমি সেই বিষয়ে কোনো প্রোগ্রাম করি নাই। অন্যায় কোনো কিছুকে আমি চাপিয়ে দেওয়ার চেষ্টা করি নাই, মানে আমি জিনিসটাকে এভাবে বলি। তবুও আমি মনে করি যে তারপরে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে, মাটি মানুষ অনুষ্ঠানের মাধ্যমে আমরা বীজ প্রযুক্তি বলেন, আমরা আধুনিক চাষাবাদ বলেন,
কৃষি যন্ত্রপাতির মানে কি বলা যায় যে পপুলারাইজেশন বলেন, এগুলোকে আমরা বলার চেষ্টা করেছি, পরিবেশ সম্মত চাষাবাদকে প্রমোট করার চেষ্টা করেছি, এবং তার মধ্য দিয়ে কৃষির তো কিছুটা উপকার হয়েছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু কেউ কখনো আমাদেরকে বাধা দেয়নি, বরং সেই ক্ষেত্রে আমাদেরকে উৎসাহিত স্যার, করেছে। যেহেতু একটা রিপোর্ট নিয়ে একটু ছোট্ট বিতর্ক হয়েছিল, তাই আমিও একটা বড় বিতর্কের করছেন যে 43 বছরে তো অনেকগুলো কৃষিমন্ত্রীর সাথে আপনি কাজ করেছেন, যদি তাদেরকে একটু মূল্যায়ন করতেন। আসলে মূল্যায়ন করা খুব কঠিন, কারণ আসলে আমি ব্যক্তিগতভাবে অনেকের ক্ষেত্রেই যেটা আমি দেখেছি যে মন্ত্রী, মিনিস্টার, উপদেষ্টা, মানে এদেরকে সাথে করে নিয়ে প্রোগ্রাম করতে অনেকে খুব মানে আনন্দ বোধ করেন। আমি এগুলোকে ব্যক্তিগতভাবে খুব অ্যাভয়েড করেছি, কারণটা আমি মনে করি যে তারা তো আসলে কৃষির ক্ষেত্রে নীতি নির্ধারণের কাজ করবেন, তারা তো কৃষির ক্ষেত্রে ওই অর্থে যে খুব একটা মানে কৃষির জন্য প্রতিদিন কোনো কাজ করবেন এটা মনে করার কারণ না নাই। স্যার, কৃষিমন্ত্রীরা তো সিদ্ধান্ত দিবেন যে এইটা এইটা করতে হবে, আমি সেই পয়েন্টই বলছি। নীতি নির্ধারক। আমি যখন একটা পর্যায়ে যখন আমাদের বয়স কম ছিল, তখন তো আর আমাদেরকে কেউ ওই রকম ভাবে আমরা যেতামও না, বা সেরকম ভাবে আমাদের প্রয়োজনও মনে করতেন না। অতএব সেই ক্ষেত্রে আমরা যদি বলি এরশাদের আমলে যারা কৃষি মন্ত্রী ছিলেন তাদের সাথে আমাদের কোনো যোগাযোগই ছিল না, আমরা যেতাম না। একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে কোনো কোনো প্রোগ্রামে হয়তো কখনো গেলাম, দেখলাম, শুনলাম, বা সেটা চলে আসলাম। কিন্তু পরবর্তীতে বিএনপির সময় যারা কৃষিমন্ত্রী ছিলেন, 91 সরকার, আমি 91 সরকারের কথা বলি, 96 সরকারের কথা বলি, এবং পরে 2001 সরকারের কথা বলি, বা পরবর্তীতে 2018 থেকে 2008 থেকে যে আজকে পর্যন্ত আমরা অনেক রকমের কৃষিমন্ত্রীকে দেখেছি। আমি বলবো যে খুবই বিনয়ী সজ্জন ব্যক্তি ছিলেন এম কে আনোয়ার, খুবই চমৎকার, এবং উনি কৃষি ক্ষেত্রে চাইতেন যে কোনো একটা কিছু পরিবর্তন আসুক, এবং উনি সবসময় বলা চলে যে ওই কৃষি কর্মীদের চেয়েও তিনি কৃষকের কথাকে খুব বেশি মূল্য দিতেন, এবং সেই জন্য উনি খুব কড়া একজন আমলা ছিলেন। আমরা জানি অনেকে তাকে অপছন্দ করলেও আমি ব্যক্তিগতভাবে তার সাথে যেটুকু কাজ করেছি, আমার কাছে মনে হয়েছে উনি কৃষির জন্য একটা নিবেদিত প্রাণ ব্যক্তি। কৃষির ক্ষেত্রে যদি আমরা এভাবে বলি যে আওয়ামী লীগের সময় কৃষিমন্ত্রী ছিলেন মতিয়া চৌধুরী, তিনিও কিন্তু কৃষির ক্ষেত্রে একটু মানে বলা চলে যে অনেক বেশি নিবেদিত প্রাণ মানুষ, যদিও তার অনেকগুলো স্টেজ নিয়ে আমার বিতর্ক আছে। উনি যেমন ধরেন বিটি বেগুনকে প্রচলিত করার চেষ্টা করেছেন, জিএমও ক্রপ, আমি ব্যক্তিগতভাবে এটাকে কখনোই মনে করি না যেটা বাংলাদেশের জন্য খুব শুভকর কাজ হয়েছে। কিংবা তিনি অনেক সময় কিন্তু দেখা গেছে যে নেরিকা জাতের ধান কিংবা কিছু অপ্রয়োজনীয় জিনিসকে উনি ইন্ট্রোডিউস করার চেষ্টা করছেন, কিন্তু ব্যক্তি হিসাবে যদি আপনি বলেন বা কৃষির কল্যাণের কথা যদি চিন্তা করেন, তাহলে উনি ওই জায়গাটাতে কিন্তু তার অবদানের কথাকে অস্বীকার করা যাবে না। পরবর্তীতে যখন রাজ্জাক সাহেব মন্ত্রী হয়েছেন, তিনিও কিন্তু কৃষির ক্ষেত্রে অনেক রকমের ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার কাছ থেকে মানুষের আরো অনেক বেশি প্রত্যাশা ছিল। রাজ্জাক সাহেব না মতিয়া সাহেব? রাজ্জাক সাহেবের কথা বলছি আমি। মতিয়া চৌধুরী তো করেছেন যেটুকু করেছেন, কিন্তু রাজ্জাক সাহেবের কাছে প্রত্যাশা ছিল যে ডক্টর রাজ্জাক তো একজন কৃষিবিদ মানুষ, এবং স্বাভাবিকভাবে বিজ্ঞান গবেষণা বা তার সাথে যে কৃষকের যে স্বার্থের জায়গা, সেই জায়গাগুলোতে অনেক জায়গাতে উনি ইন্টারভেন করতে পারতেন, সেটা উনি করতে করেন নাই। বিশেষ করে আমি বলি ওই বাজার সিস্টেম, কৃষি পণ্যের মূল্য নির্ধারণ করা এবং কৃষকের অধিকারকে নিশ্চিত করা, এই সমস্ত জায়গাগুলোতে তিনি কর্পোরেট হাউসকে খুব বেশি প্রশ্রয় দিয়েছেন, তিনি সাধারণ কৃষককে প্রশ্রয় দিয়েছেন। কম অবশ্য উনি কৃষিকে বাণিজ্যিকীকরণের কথাই বেশি করে বলেছেন, সেজন্য হয়তো কর্পোরেট হাউসের প্রতি তার একটা মানে কি বলা যায় যে এক ধরনের মানে সম্পর্ক হয়তো তৈরি হয়ে যায়। তবে আমার কাছে আরেকজন মানুষের কথা আমাকে বলতে হয় কৃষিক্ষেত্রে, তিনি হচ্ছেন সিএস করিম। উনি যখন কৃষি উপদেষ্টা ছিলেন, আমার কাছে মনে হয় এ পর্যন্ত সবচেয়ে কম বিতর্কিত মানে কাজ করেছেন উনি কৃষির ক্ষেত্রে। উনি মানে আপনার 43 বছর জীবনে দেখা আমার কাছে মানে সবচেয়ে কম বিতর্কিত কাজ করেছেন। তার কারণ উনি দেখেন, উনি কতগুলো জিনিস আমরা মানে তৈরি করার চেষ্টা করেছেন, আমরা করি নাই, আমরা নেই কেন সেটা আমরা জানি। উনি একটা কৃষকদের জন্য একটা কৃষি দিবস এটি ঘোষণা করেছিলেন, কিন্তু আমরা এখন পর্যন্ত সে পয়লা নবান্ন, যেটা নবান্নের উৎসব, যেটা পয়লা অগ্রহায়ণ, সেটিকে আমরা কিন্তু কৃষি দিবসের কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত কেউ এটা মানে বলে আমার কাছে মনে হয় না। কিন্তু এটা কিন্তু কৃষকের প্রতি একটা দরদ, একজন বিজ্ঞানীর দরদ থেকে কিন্তু এটা করার চেষ্টা করেছিলেন। তাছাড়া উনি যখন কোনো ঘটনা ঘটত, উনি একাধিক জায়গা থেকে তিনি তথ্য সংগ্রহ করতেন। তিনি যেমন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মাঠ পর্যায়ের যারা বিজ্ঞানী, তাদের কাছ থেকে তিনি যখন তথ্য নিতেন, একই সাথে কিন্তু তিনি তথ্য নিতেন সম্প্রসারণ কর্মীদের কাছ থেকে, একই সাথে তিনি তথ্য নিতেন গণমাধ্যমের থেকে, আবার একই সাথে তিনি তথ্য নিতেন ডিসির কাছ থেকে। সবগুলো তথ্যকে মিলিয়ে তিনি কিন্তু সিদ্ধান্ত নিতেন, যে কারণে দেখা যেত যে তাকে তথ্য দিতেও কিন্তু অনেকে খুব ভয় করত। আসলে এটা ঠিক যে
রাজনৈতিক ব্যক্তিদের রাজনৈতিক কর্মকাণ্ডকে মূল্যায়ন করাটা আমার কাজ না। কে ভালো করেছে কে মন্দ করেছে সেটা আসলে কৃষকরাই সবচেয়ে ভালো জানেন। তবে আমার কাছে যেটা মনে হয় যে শেষ করিম একজন কম মানে বিতর্কিত মানুষ অন্ততপক্ষে এই সমস্ত জায়গার ক্ষেত্রে, এবং উনি এমন কোনো স্টেপ নেন নাই যেটা দিয়ে মানে কৃষি ক্ষতিগ্রস্ত হয়, বরং উনি কতগুলো ভালো স্টেপ নিয়েছেন। যেমন আমরা যদি বলি, উনি যখন পরিবেশ উপদেষ্টা ছিলেন তখন উনি সুন্দরবনের উপর দিয়ে যখন আইলা চলে গেল, আইলা এবং সিডরের পরবর্তীতে সুন্দরবনকে রক্ষা করার জন্য উনি যে সুন্দরবনকে আনটাচ রাখার সিদ্ধান্তটা নিলেন এবং কাউকে গাছ কাটতে দিলেন না, এটা ছিল একটা ভালো সিদ্ধান্ত। যে সিদ্ধান্তের কারণে সুন্দরবন কিন্তু 1 বছরের ভিতর 2 বছরের ভিতরে তার পুরনো অবস্থায় ফেরত এলো। এরকম টাইপের মানুষ আসলে সাধারণ পর্যায়ে রাজনীতিকদের ভিতরে থাকবে আমি পাই না। স্যার, আরেকজন কৃষিমন্ত্রী ছিলেন মতিউর রহমান নিজামী স্যার। মতিউর রহমান নিজামী কৃষিমন্ত্রী ছিলেন, হ্যাঁ, বিএনপি সরকারের সময় তাকে কৃষিমন্ত্রী করা হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে খুবই মানে রাজনীতি নিয়ে আমার কিছুটা সংবেদনশীলতা আছে, তারপরেও আমি ওনার সাথে খুব বেশি কাজ করি নাই। 1বার 2বার সরকারি 2-একটা প্রতিষ্ঠানে দেখা হয়েছে। তবে আমি যেটা মনে করি যে উনি ওনার পলিটিক্যাল এজেন্ডাকে মানে তার প্রোগ্রামের মধ্যে দিয়ে কাজের মধ্যে করতে চেয়েছেন। এত কৃষি গেল, এরপর যদি আমরা মৎস্য প্রাণী সম্পদের কথা ভাবি, মৎস্য প্রাণী সম্পদের ক্ষেত্রে যদি আপনি বলেন যে মৎস্য প্রাণী সম্পদের ক্ষেত্রে যদি মনে করেন যে নোমান সাহেবের কথা যদি বলেন, তিনি আসলে এই জায়গাতে কাজ করার চেষ্টা করেছেন। কারণ উনি আসলে সবসময়ই মনে হয় যেন 91 কেন, উনি তো 2001 সালেও তৈরি ছিলেন, এবং নোমান সাহেব মানে প্রোঅ্যাক্টিভ মানুষ, মানে এই বিশেষ করে ইয়ের ক্ষেত্রে, এবং উনি খুব ভালো অবদান রেখেছেন বিশেষ করে ফার্মিং সিস্টেমগুলোকে ডেভেলপ করার ক্ষেত্রে। বাংলাদেশে যদি আপনি বলেন আওয়ামী লীগ সরকারের সময় যে প্রাণী সম্পদের ক্ষেত্রে যে মন্ত্রীদেরকে দেওয়া হয়েছে তুলনামূলকভাবে তারা একটু দুর্বল মন্ত্রী, তাহলে তো বোঝাই যায় যে আওয়ামী লীগ মনে হয় প্রাণী সম্পদ মৎস্য সেক্টরের দিকে একটু কম গুরুত্ব দিয়েছে, কৃষির ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়েছে। আর বিএনপি মনে হয় যেন প্রাণী সম্পদের ক্ষেত্রে গুরুত্বটা তুলনামূলকভাবে বেশি দিয়েছে, এবং সে কারণে তাদের খুব দায়িত্বশীল মন্ত্রীদেরকে তারা ওখানে রেখেছে। এটা আমার ব্যক্তিগত অবজারভেশন। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।